Disclaimer. Olikalpana 0.2, this channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an entertainment purpose only. পরিকল্পনা 0.2 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনাদের জন্য আবারও একটা ভৌতিক গল্প নিয়ে আমরা হাজির হলাম। তবে আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র এবং ঘটনাবলী সমস্ত কিছুই কাল্পনিক। বাস্তবের সাথে কোনো ধরনের মিল থাকলে তা অবাঞ্ছিত। বন্ধুরা, আমাদের আজকের গল্প মরণবাসীর সুর। গল্পটি লেখনে আছেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প মরণবাসীর সুর। আমাদের গ্রাম ছিল অনেক বড়। গ্রামের ভিতর ছিল অপূর্ব সুন্দর, কেউ দেখলে মুগ্ধ হয়ে যেত। আমাদের গ্রামে একজন জেঠি ছিলেন। তিনি ছিলেন গ্রামের প্রধান। গ্রামের যে কোনো মানুষ যে কোনো সমস্যা নিয়ে ওনার কাছে আসতেন এবং উনিও সবার সমস্যা সমাধানের আপ্রাণ চেষ্টা করতেন। তিনি এক ধরনের গ্রামের মুরব্বী ছিলেন এবং গ্রামের যে কোনো ধরনের বড় ধরনের সিদ্ধান্ত তিনিই করতেন। উনার কথার কোন নড়চড় হতো না এবং সবাই উনার কথা মানত। তিনি যখনই গ্রামের কোনো সমস্যা নিয়ে বসতেন, আমিও জেঠুর পাশে গিয়ে বসতাম। জেঠুর বিচার পদ্ধতি এত ন্যায়সঙ্গত ছিল যে সবাই তাতে মুগ্ধ হতো এবং আমিও তাতে মুগ্ধ হয়ে যেতাম। মনে মনে ভাবতাম, জেঠু এত ন্যায়সঙ্গত বিচার কিভাবে করতেন। আমি হলাম আমাদের বংশের সব থেকে ছোট ছেলে। সবাই আমাকে অনেক ভালোবাসতেন। ছোটবেলা থেকে মা আমাকে বলতেন, আমি চাই তুই তোর জেঠুর মতো বড় একজন মানুষ হ, ওনার মতো একজন আদর্শমান পুরুষ হয়ে উঠিস আর সমাজের মানুষের জন্য কাজ করিস, সর্বদা ধর্মের পথে চলবি। এই সব কথা মা আমাকে প্রায় সময়ই বলতেন। আমার জেঠুর দুই ছেলে। বড় ছেলের নাম পিন্টু এবং ছোট ছেলের নাম কালীপদ। বড় ছেলে সরকারি চাকরি করত, তাই আর তার বাড়ি গড়িতে বেশি আসা হতো না এবং ছোট ছেলে বাড়িতেই থাকতো। জেঠুর সাথে সবসময় কাজে সাহায্য করত। জেঠুর ছোট ছেলে মানে কালীপদ দাদা আমাকে খুবই ভালোবাসতেন। আমার দাদার বাজারে একটা দোকান ছিল। দোকান থেকে আসার সময় উনি আমার জন্য প্রায় সময় চকলেট বা বিভিন্ন খাবার জিনিস নিয়ে আসতেন। দাদার সাথে আমিও প্রায় সময় বাজারে যেতাম আর মজা করতাম। দাদা আর আমার একটা শখ ছিল পাখি শিকার করা। দাদা যখনই বাড়িতে থাকতো তখন দাদা আর আমি পাখি শিকারে বেরিয়ে যেতাম। দাদা আমাকে একটা কথা বলল, সে নাকি গ্রামের একটি মেয়েকে খুবই ভালোবাসে। সে বলল এই কথাটা আমি আর তার মা মানে সন্ধ্যা দেবীকে বলেছে মাত্র। দাদা আমাকে আরো বলল, সেই মেয়েটার সাথে প্রায় সময় ওর দেখা হতো। এইভাবে আমরা কিছুক্ষণ গল্প করলাম, তারপর শিকার থেকে ঘুরে ফিরে আসলাম। এর কয়েকদিন পর মানে তার বড় ভাই পিন্টু কালীপদকে সেই মেয়েটির সাথে কথা বলতে দেখে ফেলে। সে আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করার পর কালীপদ যখন বিছানাতে উঠল, হঠাৎ পিন্টু তাকে ধরে নিয়ে গাছে একটায় বেঁধে দিল এবং তাকে প্রচন্ড মারধর করলো। এই দেখে তার মা দৌড়ে এসে তাকে আটকানোর জন্য চেষ্টা করেন। তখন পিন্টু বলে সে একটি মেয়ের সাথে খুব বাজেভাবে ব্যবহার করছিল, সেটা সে দেখে ফেলেছে, তার জন্য তাকে শাস্তি দিচ্ছে। পিন্টু এইভাবে মারতে মারতে ওকে প্রায় ক্লান্ত হয়ে গেছে। তারপর সে এখান থেকে চলে যায়। তারপর তার মা তাকে সেখান থেকে ছুটিয়ে আনে। এরপর থেকে পিন্টু কালীপদকে চোখে চোখে রাখত। সে বাড়িতে এখন প্রায় সময়ই থাকতো। একদিন কালীপদ তার মামার বাড়িতে ঘুরতে যায় এবং সেখানে গিয়ে সে অনেক দিন থাকে এবং সেখান থেকে ফিরে এসে সে একটা ঘটনা দেখতে পায়। তার ভালোবাসার মেয়েটি অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। এই দেখে কালীপদ আমাকে জিজ্ঞাসা করলো, এটা কিভাবে হলো? তখন দাদাকে আমি বললাম, তোমার পরিবার আর ওই মেয়েটির পরিবার ওরা একত্রিত হয়ে ওই মেয়েটিকে জোরপূর্বক বিয়ে দিয়ে দেয়।
তারপর কালীপদ দা আমাকে জিজ্ঞেস করলেন, তুই কেন আমাকে এসব কথা বললি না? কোথায় ছিলি তুই? তখন আমি দাদাকে বললাম, দাদা আমি তোমাকে কিভাবে জানাবো? আমি তো মামার বাড়িতে একা কোনোদিন যাইও নি, আমাকে ক্ষমা করে দাও। এই বলে সে কান্না করতে শুরু করলো। আমার এই কথাগুলো শুনে দাদার মাথা ঘুরতে লাগলো এবং সে মাটিতে ধপাস করে পড়ে গেল। তারপর আমি দাদাকে কোনো মতে কুলে নিয়ে গিয়ে ওর বিছনাতে শুইয়ে রাখলাম। জ্ঞান ফেরার পর দাদা কিছুটা উল্টোপাল্টা কর্মকাণ্ড করতে শুরু করলো। সে নিজের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে শুরু করলো, যার কোনো মানে হয় না। এই দেখে তার বড় ভাই পিন্টু আবারও তাকে মারধর করতে শুরু করলো। এবার আমি দাদাকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু দাদা আমাকে ছিটকে ফেলে দিলেন। কিন্তু দিন তো দিন কালীপদদার অবস্থা খুবই খারাপ হতে লাগলো। সে কিছুটা মানসিক পাগলের মতো ব্যবহার করতে লাগলো, নিজেকে ক্ষতবিক্ষত করতে লাগলো। এই দেখে দাদাকে ঘর থেকে বাইরে একটা গাছের মধ্যে বেঁধে রাখা হতো প্রায় সময়। কালীপদদা প্রায় সময় এখন ঘরের বাইরে থাকতো। সে ঘরেতে তেমন একটা আর থাকতো না, আর কি সব কর্মকাণ্ড করতো যার কোনো মানে হয় না। এর কিছুদিন পর দুর্গাপূজা এলো। সবাই সবার জন্য নতুন কাপড় চোপড় কিনলো, কিন্তু তার জন্য একটাও কাপড় কেউ কিনে আনলো না। তার মনে অনেক কষ্ট পেল। তারপর সে চিন্তা করলো, আমার কাপড় আমাকেই কিনতে হবে। তারপর সে একটা রাস্তা বার করলো। সে গাছের পাকা পাকা সুপারি গাছ দেখে লাল একটা কাপড় ওটের মধ্যে বেঁধে রাখতো। তারপর সন্ধ্যাবেলায় সে ওই গাছগুলিতে উঠে পাকা সুপারিগুলি পেড়ে আনতো এবং লুকিয়ে বাজারে বিক্রি করত, এবং সেই টাকা দিয়ে সে বিভিন্ন পোশাক কিনত। সে জানতো চুরি করা মহাপাপ, কিন্তু কিছু করার ছিল না, কারণ তাকে একটা টাকাও কেউ দিত না। দাদার মৃত্যুর 10 দিন আগে সে একটা ভয়ঙ্কর কাণ্ড করলো। সে ঘরে প্রবেশ করে ঘরের চারিদিকে সে আগুন জ্বালিয়ে দিতে লাগলো। তখনই তার মা হঠাৎ দেখে ফেলে এবং তাকে আটকে দেয়। এইভাবে কিছু ভয়ঙ্কর কর্মকাণ্ড সে করতে শুরু করলো। একদিন সে তার মাকে বলল, আমার আর কিছু ভাল লাগছে না, একটু মামার বাড়ি থেকে ঘুরে আসি। এই কথা বলে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। মামার বাড়ি গিয়ে সেখানেও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড শুরু করলো। মামার বাড়ির লোকজনও তার ব্যবহারে অতিষ্ঠ হয়ে ওঠে এবং তাকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর সে বাড়ি চলে আসে। এইভাবে কয়েকদিন যাওয়ার পর একদিন সে হঠাৎ কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু সেদিন আর সে ঘরে ফিরে আসলো না। পুরো রাত অপেক্ষা করছিলেন তার মা, কিন্তু তাকে আর পাওয়া যায় না। তারপর তার বাড়ির লোক আর বাইরের লোকরা সবাই ভাবতো যে সে বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকে, হয়তো সে কোথাও চলে গেছে বা বাড়ির কোনো আশেপাশে থেকে গেছে। কিন্তু 2-3 দিন হয়ে গেল, সে আর বাড়ি ফিরে আসলো না। বাড়ির সবার মনে একটু সন্দেহ হলো। তারপর তাকে খোঁজাখুঁজি শুরু হলো। তার আত্মীয়দের ফোন করা শুরু হলো এবং সবাই একটি কথা বলতো, না, কালীপদ আমাদের বাড়িতে আসেনি। পিন্টু বাড়ি আসার পর তাকে এসব কথা খুলে বলা হলো। তারপর পিন্টু গ্রামের কয়েকজন নিয়ে তাকে খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজি হলো, কিন্তু কালীপদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে রাত 12টার সময় হঠাৎ দেখা গেল বাড়ির পিছনে একটা ধান ক্ষেতের মাঝে সে পড়ে রয়েছে। তা দেখে সবাই হতবাক। সবাই দৌড়ে গিয়ে তাকে ডাকলো, কিন্তু সে কোনো সাড়া শব্দ দিল না। তারপর তাড়াতাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করলো। তারপর তার মৃতদেহকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়। নদীর ধারে তাকে সমাধিগ্রস্ত করা হয়। তাকে যে জায়গায় সমাধি দেওয়া হয়েছিল সেখান থেকে প্রায় 2 দিন পরে সন্ধ্যাবেলায় একটা বাঁশির আওয়াজ হতো। কে যেন সেখানে বাঁশি বাজাচ্ছে। প্রায় দিনই সেখানে একটা বাঁশির আওয়াজ শোনা যেত। একদিন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আজ আমি ওই সমাধিস্থানে যাব,
গিয়ে এর রহস্য উদ্ঘাটন করব। এর পরের দিনও সেই আবার বাঁশির শব্দ। সেই শুনে আমি সঙ্গে সঙ্গে সেই স্থানে গেলাম। কিছুটা দূরে আমি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। লুকিয়ে ওদিক ওদিক দেখতে লাগলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কিন্তু জানি না কোথা থেকে সেই বাঁশির আওয়াজটা আমার কানে অনবরত পৌঁছে যাচ্ছে। আমি চারিপাশ দেখতে দেখতে হঠাৎ আমার চোখ গেল সেই শ্মশানের উপর। শ্মশানের উপর চোখ যেতেই আমি আঁতকে উঠলাম। আমি যা দেখতে পেলাম তা এক ভয়ঙ্কর দৃশ্য। আমি দেখতে পেলাম একজন পুরুষ মানুষ সেই শ্মশানের উপর বসে আছে। ওর পরনে ছিল লাল একটা শালু এবং চুলগুলো এর কাঁধের সমান হয়ে গেছে। আমি দেখতে পেলাম সে কিছুক্ষণ বাঁশি বাজানোর পর হঠাৎ সে আমার দিকে তাকালো। ওর চোখগুলো ছিল ভীষণ বড় আর রক্তের মতো লাল, এবং তার পুরো শরীরটা যেন কাটাছেঁড়া, এবং সেই কাটাছেঁড়ার মধ্যে দিয়ে তার শরীরে রক্তপাত হচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি আর সেই জায়গাতে দাঁড়াতে পারিনি। আমি এক চিৎকার করে দৌড়ে আসি আমার ঘরে। পরদিন সকালে আমি বাড়ির সবাইকে এই কথা বলি। তখন বাড়ির সবাই আমাকে গালাগাল করে, কেন গিয়েছিলি সেই জায়গায়, আর কখনো সেই জায়গায় যাবি না, কখন কি হয়ে যায় সেটার কোনো ঠিক নেই। তারপর থেকে আমি সেই জায়গায় আর যেতাম না। কিন্তু সেই জায়গায় প্রতিদিন একটা বাঁশির আওয়াজ শোনা যেত, এবং সেই বাঁশির সুর আমি ছাড়া সবাই শুনতে পেত। কিন্তু ভয়ে সেই জায়গায় কেউ আর যেত না। এইভাবে মাস কয়েকদিন যাওয়ার পর হঠাৎ সেই বাঁশির সুরটি বন্ধ হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, হয়তো শ্মশানের উপর বসে থাকা সেই ব্যক্তি সেখান থেকে চলে গেছে, যার জন্য আর বাঁশির সুর শোনা যাচ্ছে না। ওদিকে আমার মামার বাড়ি থেকে রামনবমীতে যাওয়ার জন্য নিমন্ত্রণ এলো। সবাই মামার বাড়িতে রামনবমী যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। আমিও তাদের সাথে সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। ওদিকে মামার বাড়ি যাওয়ার জন্য একটা গাড়ি আমরা ভাড়া করলাম। গাড়িটাও এখানে এসে গেছে। তাড়াহুড়ো করে আমরা সবাই সেই গাড়িতে উঠে বসলাম। তারপর সবাই সেই অনুষ্ঠানে সম্মিলিত হলাম। পুরো দিনটা খুবই আনন্দে কেটে গেল। হঠাৎ আমার মনে পড়ল, বাড়িতে একটা ছাগল আছে আমার। রামনবমীতে আসার খুশিতে আমি তাকে ঘরে তুলতেই ভুলে গেছি। সে এখনো মাঠে। তারপর আমি মামার বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আস্তে আস্তে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেল। তারপর আমি সেই ছাগলটাকে আনতে যাই, কিন্তু আমি যে জায়গায় ছাগলটা বেঁধে রেখেছিলাম সেই জায়গাতে গিয়ে সেই ছাগলটাকে আর দেখতে পেলাম না। অনেকক্ষণ এদিক ওদিক ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু কিছুতেই সেই ছাগলটাকে খুঁজে পাচ্ছিলাম না। কি যে করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ আমার সেই ছাগলটার আওয়াজ আমার কানে এসে পৌঁছালো, কিন্তু কোথা থেকে সেই ডাকটা আসছে আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু দ্বিতীয়বার যখন ছাগলটা ডাকলো, তখন আমি বুঝতে পারলাম সেই ছাগলটার ডাক এই শ্মশানের উপর দিয়ে আসছে। সেই আওয়াজটা শুনে আমি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ি, আর মনে মনে ভাবতে লাগলাম আমি কিভাবে সেই শ্মশানের দিকে যাব। মনে মনে একটু ভয়ও করছে। তারপর আমি কিছুক্ষণ চিন্তা করার পর ভাবলাম যে না, আমাকে যেতেই হবে, না হলে আমার ছাগলটা কিভাবে আসবে। তারপর আমি ধীরে ধীরে সেই শ্মশানের দিকে রওনা দিই। আমার হাতে একটা টর্চ ছিল। আমি টর্চটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর আমি একটা আওয়াজ শুনতে পাই। আওয়াজটা ছিল অনেক বিশ্রী, সে যেন একটা কুমিরের আওয়াজের মতো। সেই আওয়াজ শুনে আমার হাত পা ভয়ে কাঁপতে লাগলো। হৃৎপিণ্ড বিদ্যুতের গতিতে চলতে লাগলো। আমার শেষ সাহসটুকু জোগাড় করে আমি আরও এক পা এগিয়ে গেলাম সেই শ্মশানের দিকে। আমি গিয়ে যা দেখি, শ্মশানের উপর সেই ব্যক্তিটা বসে আছে, পরনে সেই লাল শালু, আর সেই ব্যক্তিটা আমার ছাগলটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর এক বিকট হাসি দিয়ে সে খুবই আনন্দের সাথে সেই ছাগল চেনাটা খেয়ে যাচ্ছে। তা দেখে আমার হাত পাগুলি কাঁপতে লাগলো। আমার শিরদাঁড়া দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে যেতে লাগলো। আমি আর এই দৃশ্য দেখতে পাচ্ছি না।
আমি কোনো মতে ধীরে ধীরে আমার পিছ পা করে ঘরে চলে আসি আর ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আমাকে রক্ষা করেছেন, আর একটু দেরি হলে সেই ছাগলের পশ্চাতে আমাকেই খেয়ে নিত। ঘরে এসে আমি ভালো করে হাত পা ধোলাম, কিন্তু আমার মনে সেই কথাগুলো চলছিল। আমি রাতের রান্না শেষ করি। বাড়িতে আমি একাই আছি, কারণ সবাই মামার বাড়িতে থেকে গেছে। তারপর আমি রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। রাত্রে আমি একটা স্বপ্ন দেখি। সেই স্বপ্নে আমি দাদাকে দেখি। দাদার পুরো শরীরটা রক্তে লাল আছে, আর সে চিৎকার করছে আর বলছে, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। দাদা এত জোরে জোরে চিৎকার করছে যে সেই চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। কিন্তু সেই স্বপ্নের কথা আমি বাড়ির কাউকেই বলিনি। পরের দিনও সেই ঘটনা। খাওয়া দাওয়া শেষ করে আমি যখন ঘুমিয়ে পড়ি, তখনও আবার সেই স্বপ্নটা দেখি। এবার দাদা বলছে, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর সহ্য করতে পারছি না, আমার অস্থিটা গঙ্গা নদীতে বিসর্জন দিয়ে দাও। এই কথাটা শোনার পর আমি আর রাতে ঘুমাতে পারিনি। পরদিন সকালে উঠে আমি বাড়ির সবাইকে বললাম যে দাদা আমাকে এই স্বপ্নে এইসব কথা বলেছে, যে দাদার অস্থিটা গঙ্গা জলে বিসর্জন দিতে। দাদা খুব কষ্টে আছে, তাকে মুক্তি দিতে হবে। তারপর আমার বাড়ির সবাই মিলে দাদার অস্থিটা গঙ্গা জলে বিসর্জন দেয়। এরপর থেকে আমি আর কোনো স্বপ্ন দেখি না। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প মরণবাসীর সুর। বন্ধুরা, আপনাদের যদি আমাদের গল্পগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে ভালোবাসা দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন এবং আমাদের ভিডিওগুলিকে লাইক করে যেতে পারেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।